2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন, জানালেন শিক্ষামন্ত্রী। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ইশরাকের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2027 সালের জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা 7 জানুয়ারি শুরু হবে, যা শেষ হবে 6 ফেব্রুয়ারি। ইতিমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেয়া হবে। তিনি বলেন, 2027 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 6 জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে 13 জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 2 মাসের মধ্যে ফল দেওয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার কারণে জানুয়ারির বই দিতে বিঘ্ন হবে না। এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে জানিয়ে পরবর্তী সংসদে এটি পাশ হবে বলেও জানান তিনি। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে উভয় পক্ষ। এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। অপরদিকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আসলে আমরা যতই নিজেরা এভাবে ক্লিন ঢাকা কর্মসূচি পালন করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, তাহলে আমরা আমাদের এই শহরকে কোনোদিনও একটা বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী 25 মে সোমবার থেকে 31 মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী 23 মে শনিবার ও 24 মে রোববার অফিসগুলো খোলা থাকবে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মী এবং এ সংক্রান্ত প্রতিষ্ঠান এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা 13 মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে 19 মিলিয়নে উন্নীত হবে। এর ফলে বিমানবন্দরের সেবার মান ও আয় দুটি বৃদ্ধি পাবে। যখন আপনার থার্ড টার্মিনালটা চালু হবে তখন আপনার প্যাসেঞ্জারের ধারণ ক্ষমতা সেটা এখন থেকে অলমোস্ট 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। অ্যান্ড 2040 সাল পর্যন্ত আমাদের যে প্রজেক্টেড আপনার যে এভিয়েশনের যে স্পেশালি প্যাসেঞ্জার সাইডে যে আপনার যে ইনক্রিমেন্ট হবে, ইনশাল্লাহ এয়ারপোর্ট সেটা হ্যান্ডেল করতে পারবে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 6 জন এবং নিশ্চিত হামে 1 জন মারা গেছে। একই সময়ে গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1363 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে গত 15 মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশে 369 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 70টি শিশুর। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য পর্যাপ্ত দেশীয় পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, এবার কোরবানির জন্য প্রায় 1 কোটি পশু প্রস্তুত রয়েছে এবং সরকার কোনো পশু আমদানি করবে না। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য যত পশু প্রয়োজন তার চেয়ে বেশি প্রস্তুত রয়েছে। গরু, ছাগল ও ভেড়া সহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ আছে। তিনি আরও বলেন, পাশের দেশ থেকে যাতে চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান গরু। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেল ক্রসিংকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে ময়মনসিংহে বিভিন্ন সড়ক ও রেল স্টেশন পরিদর্শন শেষে সিটি কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি অধিগ্রহণ জটিলতা। সরকারি জমির স্বল্পতার কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে হচ্ছে। এতে দীর্ঘ সময় লাগায় অনেক উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই ঢাকা সিলেট রুটের কাজও
ধীর গতিতে এগোচ্ছে। তবে জনদুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশন এলাকায় অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, রুকনুজ্জামান রোকন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা রেল ক্রসিংগুলি আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় অনেকগুলি রেল ক্রসিং রয়েছে যেগুলি যানজটের সৃষ্টি করে। আমরা সেই রেল ক্রসিংগুলি আমরা চিহ্নিত করছি। সেই রেল ক্রসিংগুলিও আমরা ওভারপাস আন্ডারপাসের নিয়ে কাজ। সেখানে ময়মনসিংহের 3টি রেল ক্রসিং আমাদের সেই আমরা যে রেল ক্রসিং আন্ডারপাস ওভারপাস করার যে মানে যে তালিকা করছি, সেই তালিকার মধ্যে এই ময়মনসিংহের 3টি আন্ডারপাস বা ওভারপাস আপনাদেরকে আমরা রাখবো। কিছু মানুষ দেশের ক্ষতি করার জন্য কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আজ বরগুনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে পারলে দেশের অর্থনীতির হালচালে আমূল পরিবর্তন করা সম্ভব। এ সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড উন্নত করার তাগিদও দেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। মহিলাদের সবার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ মকুব করা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের মানে গ্রামে গঞ্জে মানুষের যারা কিস্তি দিবেন, মানে এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন। নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগরা নদীর উপর নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন নেটওয়ার্ক স্টিল আর্চ সেতু। নদীর মাঝখানে কোনো পিলার ছাড়াই নির্মিত এই আধুনিক সেতু ইতিমধ্যে দৃশ্যমান হওয়ায় খুশি শহরবাসী। তাদের আশা, শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কমবে দীর্ঘদিনের যানজটও। নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখতে যেন উন্নত বিশ্বের কোনো আধুনিক শহরের সেতু। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্রে মগরা নদীর উপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নেটওয়ার্ক স্টিল আর্চ ব্রিজ। নদীর বুকে কোনো পিলার ছাড়াই তৈরি হচ্ছে এই ব্যতিক্রমী সেতু। দীর্ঘদিনের জীর্ণশীর্ণ বেইলি সেতুর পরিবর্তে আধুনিক এই ব্রিজ নির্মাণে স্বস্তি ফিরেছে শহরবাসীর মাঝে। নেত্রকোনা পৌরসভা ও সড়ক বিভাগের দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বাস্তবায়ন হচ্ছে বহুল প্রতীক্ষিত এই প্রকল্প। 2 বছর মেয়াদে প্রায় 22,82,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 56 মিটার দৈর্ঘ্য ও ফুটপাত সহ 11.80 মিটার প্রস্থের সেতুটি। সিঙ্গেল স্প্যানারে এই ব্রিজে নেই কোনো পিলার। অনেকে একে ঝুলন্ত সেতুর সঙ্গেও তুলনা করছেন। কাজ পুরোপুরি শেষ না হলেও প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন ব্রিজটি এক নজর দেখতে। দিনরাতের আলোকসজ্জায় শহরের সৌন্দর্য আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। আমি দেখলাম যে অনেক সুন্দর একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা যদি পরিপূর্ণ শেষ হয়ে যায় তখন নেত্রকোনা শহরের চেহারা অন্যরকম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। শহরবাসীর আশা, এই সেতু চালু হলে একদিকে যেমন মগরা নদীর নাব্যতা ঠিক থাকবে, অন্যদিকে কমবে শহরের দীর্ঘদিনের অসহনীয় যানজট। এই সেতুটি দ্রুত শেষ হলে নেত্রকোনার 25 ভাগ যানজট কমে যাবে বলে আমরা আশা করি। এই ব্রিজটার কারণে হাওর বাওরের মানুষ তাদের কাঙ্ক্ষিত যে একটা উন্নয়নের ছোঁয়া, এই ব্রিজটার মাধ্যমে তারা এটা মানে স্বপ্ন দেখতে পারতেছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজের মান আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে মনে হচ্ছে অনেক ভালো কাজের মান। আমাদের ঠিকাদার নেত্রকোনা লোকাল উনিও এই ব্রিজটার গুরুত্ব সম্পর্কে অবগত আছেন বিদায় নিজের মনে হয় এই ব্রিজের কাজ করতেছেন। দৃষ্টিনন্দন ব্রিজের সাক্ষী হতে পারে খুব আলহামদুলিল্লাহ। কাজটার মধ্যে সবচেয়ে বড় সুবিধা নেত্রকোনার প্রথম যানজট কমে যাবে। দ্বিতীয় সুবিধা হলো ব্রিজটার দুই পাশে দিয়ে দুটো ওয়াকওয়ে আছে। এই কাজটি এখন পুরোদমে চলমান রয়েছে এবং কাজটি খুব দ্রুতই সমাপ্ত হবে। এই দৃষ্টিনন্দন নেটওয়ার্ক আর্চ ব্রিজটি নির্মিত হলে নেত্রকোনা শহরের জনগণ ঝুঁকিমুক্তভাবে চলাচল করতে পারবে। পাশাপাশি নেত্রকোনা শহরের যানজট নিরসনেও এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক এই নেটওয়ার্ক স্টিল আর্চ ব্রিজ শুধু যোগাযোগ ব্যবস্থায় উন্নত করবে না, বদলে দেবে নেত্রকোনা শহরের সৌন্দর্য ও নাগরিক জীবনের চিত্র। বিজয় টিভি নিউজ ডেস্ক।
এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে তা যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে এবং সংঘাতের দিকেও নিয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। শি জিনপিং বলেন, বাণিজ্য আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে, তবে তাইওয়ান হলো যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে সামলানো না হলে দুই দেশ সংঘর্ষের দিকে যেতে পারে। এই ইস্যু সঠিকভাবে সামলানো না হলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে এবং দুই দেশ সংঘর্ষ এমনকি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেও তিনি জানান। তবে বৈঠকের শুরুতে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করলেও তাইওয়ান বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। ইরানের একটি নৌযান সহ 4 জেলেকে আটকের ঘটনায় সরাসরি কুয়েতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি কুয়েত সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। পোস্টে আরাকচি উল্লেখ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইরানের সাথে পরিকল্পিতভাবে একটি বিবাদে জড়াতেই কুয়েত এই কাজ করেছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া মাছ ধরার উদ্দেশ্যে উপসাগরে অবস্থানরত নৌকাটিকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলেও দাবি করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আটককৃত ইরানি জেলেদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যে স্থান থেকে জেলেদের আটক করা হয়েছে সেটি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি দ্বীপের কাছাকাছি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের বিরুদ্ধে এ ঘটনাকে রাজনৈতিক ও প্রচারণামূলকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। বাংলাদেশের ক্রিকেটে এখনো প্রাসঙ্গিক সাকিব আল হাসান। ঘরের মাঠে সিরিজ খেলে অবসর নিতে চান টেস্ট ও টি-20 থেকে, আর ওয়ানডেতে খেলতে চান আগামী বিশ্বকাপ। একথা অনেকবারই বলেছেন সাবেক অধিনায়ক। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হলে সাকিবকে দলে ফেরানোর দাবিটাও জোরালো হয়। তবে সাকিবের বয়স নিয়ে বারবার সামনে এসেছে প্রশ্ন। এবার এ বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের মতে তরুণদের নিয়েই আগামীর পরিকল্পনা করা উচিত বিসিবির। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, প্রথমত আমি জানি না সে কতটা ফিট, বাংলাদেশ এখন তাকে দলে নিতে চাইবে কিনা সে বিষয়েও প্রশ্ন তুলেছেন রমিজ। বয়সের ভার লিওনেল মেসি যেন টেরই পেতে দিচ্ছেন না। ক্যারিয়ারের শুরু থেকে যে জাদু দেখানো শুরু করেছেন, 38 বছর বয়সেও তাতে ভাটা পড়েনি। মেসি জাদুতে আরও একবার সম্মোহিত হলো ফুটবল বিশ্ব। মেজর লিগ সকারে নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, আর তাতে বিধ্বস্ত হলো এফসি সিনসিনাটি। বৃহস্পতিবার টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে 5-3 গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচ জুড়ে দারুণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন মায়ামির অধিনায়ক মেসি। তবে মায়ামির শেষ গোলটি শুরুতে মেসির নামে দিলেও রিভিউয়ের পর আত্মঘাতী ঘোষণা দেয়ায় হ্যাট্রিক বঞ্চিত হয়েছেন এই 38 বছর বয়সী মহাতারকা। দলের বাকি গোল দুটি করেন মাতেও সিলভেত্তি এবং হেরমান বেরতেরেমে। তবে ম্যাচে মায়ামির করা 5 গোলেই অবদান রেখেছেন মেসি। ম্যাচটিতে মায়ামি নামে শেষ 3 ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অন্যদিকে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত সিনসিনাটিও ছিল আত্মবিশ্বাসী। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন, জানালেন শিক্ষামন্ত্রী। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এবং পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ইশরাকের।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।